আমি দায়িত্বহীন ভাবে কথা বারবার প্রমাণ করতে পারবো, দায়িত্বহীন ভাবে কথা দাবি করতে চাই। ওলামায়ে কেরাম তারা দেশ জাতির প্রতিটি ক্রাইসিস কালে, প্রতিটি সংকটময় মুহূর্তে দেশের পক্ষে, মানবতার পক্ষে যেভাবে বলিষ্ঠ ভূমিকা পালন করেন, সমাজের আর কোন শ্রেণী ওলামায়ে কেরামের মতো নিঃস্বার্থ এরকম ভূমিকা পালন করতে পারে না। এজন্যই তারা ইমাম হন, এজন্যই তারা জাতির মুক্তাদা, এজন্যই তারা দেশ, জাতি এবং মানব সমাজের অনুসরণীয় ব্যক্তিত্বে পরিণত হন তারা। আলহামদুলিল্লাহ, বর্তমান বাংলাদেশ এটা এক জ্বলন্ত সাক্ষী, জ্বলন্ত প্রমাণ। বিশ্ব দরবারে আজকে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নের ক্ষেত্রে এদেশের আলেম সমাজ এক অভূতপূর্ব ভূমিকা পালন করেছে। মুহতারাম হাজিরিন, আজ আপনারা জানেন টেকনাফ থেকে তেঁতুলিয়ায় গোটা বাংলাদেশ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং সম্মানের পতাকা বুলন্দ করতে, নবীর শান এবং মর্যাদাকে রক্ষা করবার জন্য সেই পাশ্চাত্যের ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী রাষ্ট্র ফ্রান্সের অসভ্যতা, অভদ্রতা, সন্ত্রাসী ভূমিকার বিরুদ্ধে বাংলাদেশ এবং বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান যেভাবে গর্জে উঠেছে, গোটা বাংলাদেশ যেভাবে তীব্র ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে, এটা বাংলাদেশের আলেম সমাজের অবদান, এটা হেফাজতে ইসলামের অবদান, এটা আল্লামা জুনায়েদ বাবুনগরের অবদান। এ কথা অস্বীকার করবার কোনো উপায় নেই। কেউ বলতে পারেন যে এই অবদানের মধ্য দিয়ে দেশের কি উপকার হলো। মুহতারাম হাজিরিন, যারা আন্তর্জাতিক প্রেক্ষাপট সম্পর্কে খবর রাখেন, সারা দুনিয়ার আন্তর্জাতিক মিডিয়া, দুনিয়ার বাস্তব জগৎ সম্পর্কে যাদের কিছুটা নলেজ, কিছুটা জানাশোনা আছে, তারা খুব ভালো করে জানেন সারা দুনিয়ার 250 কোটি মুসলমান রাগে, ক্ষোভে, বিক্ষোভে আজকে তারা অগ্নিগর্ভ। ফ্রান্সের অসভ্য পত্রিকা শার্লি এবদোতে মানবতার নবী, বিশ্ব শান্তির অগ্রদূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে তারা সারা দুনিয়ার সভ্যতা, ভদ্রতা, শালীনতার বিরুদ্ধে এক জঘন্য ঘৃণ্য হামলা চালিয়েছে। ঘটনা পরম্পরা লম্বা। তারপরে এই গত অক্টোবরের মধ্যবর্তী সময়ে ফ্রান্সের সেই অসভ্যতার বিরুদ্ধে সেখান থেকে একজন মর্দে মুমিন, আল্লাহর পয়গম্বরের আশিক রাসূল, এক পাগলপাড়া উম্মত নবীর সেই দুশমনকে খতম করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে 21 শতাব্দীতে প্রমাণ করে দিয়েছে আল্লাহ নবীর ইজ্জতের উপর আক্রমণ করলে তার ইজ্জতকে হেফাজত করার জন্য লাখো উম্মত অকাতরে জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এবং এটি খুব স্বাভাবিক ক্রিয়া, এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের অনেক অবনতি ঘটতে পারে, মুসলমানদের অনেক পতন ঘটতে পারে, ইমানের অনেক দুর্বলতা আসতে পারে, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর কসম শপথ করে বলতে পারি, ইমানদারদের ইমান এতটা অবনত কোনদিন হবে না। আল্লাহ নবীর ইজ্জতের উপর আঘাত করবার পর বিশ্ব মুসলিম সমাজ তারা নীরবে সেটাকে বরদাস্ত করে নেবে। মুহতারাম হাজিরিন, অসভ্যতার বিরুদ্ধে যখন গোটা পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে গেল, একদল পশ্চিমা সন্ত্রাসবাদী, সাম্রাজ্যবাদী, ইসলাম বিদ্বেষী গোষ্ঠী তারা ঐক্যবদ্ধ হয়ে দুনিয়ার 250 কোটি মুসলমানকে চোখ রাঙানি দিয়ে মুসলমানদের ইমানি তেজকে দাবায় রাখবার চেষ্টা করলো। অপরদিকে 250 কোটি মুসলমান সেই পশ্চিমা
অসভ্যদের এই সন্ত্রাসী হুমকিকে উপেক্ষা করে সারা দুনিয়ার মুসলমানরা বিক্ষোভে ফেটে পড়েছে। আলহামদুলিল্লাহ, এই ঘটনার পর সারা দুনিয়ার মুসলিম দেশগুলোতে, কুয়েত, কাতার, আরব বিশ্ব সহ বিভিন্ন দেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফ্রান্সের বিরুদ্ধে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ফ্রান্সের পণ্যগুলোকে আরবের বিভিন্ন মুসলিম দেশ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বয়কট করেছে। বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরগুলো থেকে ফ্রান্সের উৎপাদিত পণ্যগুলোকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। গোটা আরব বিশ্বের এই প্রতিক্রিয়ায় ফ্রান্সের অর্থনীতির যখন চরম ধাক্কা লেগেছে, মোহতারাম হাজিরিন, সেই পরিস্থিতিতে সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে একটি দেশের নাম আলোচিত হচ্ছে, যে দেশের মুসলমানরা সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যাপক পরিমাণে নবীর ইজ্জত হেফাজতের জন্য বিক্ষোভ করেছে। বিশ্ব মানচিত্রে সেই দেশটির নাম হলো আমার এবং আপনার প্রিয় সোনার বাংলাদেশ। এটি বাংলাদেশের জন্য এক অনন্য গৌরবের মাইল ফলক রচনা করেছে। বাংলাদেশ একটি দুর্বল, একটি দরিদ্র রাষ্ট্র। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের আয়তন খুবই ক্ষুদ্র। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের মানচিত্র খুঁজে পেতে হলে ম্যাগনিফাইং গ্লাস লাগে। বাংলাদেশটা লেখার মতো এতটুকু স্পেস বাংলাদেশের মানচিত্রের মধ্যে হয় না। লিখতে গেলে ব চলে যায় বার্মায়, দেশ চলে যায় ভারতে। এইভাবেই কিন্তু বাংলাদেশ লিখতে হয়। মানচিত্রের দিক থেকে আমরা ছোট। আমরা বাংলাদেশ বিশ্ব দরবারে অন্য কোনো কিছুর দিক দিয়েই বিশ্ব মানে আন্তর্জাতিক অঙ্গনে সুখ্যাতি অর্জন করার মতো তেমন কিছুই আমাদের কাছে নেই। অর্থনৈতিকভাবে আমরা এমন উন্নত নই যে সারা দেশ এমন সাজিয়ে গুছিয়ে রাখবো যে বহির দেশ থেকে কোনো মানুষ এসে বাংলাদেশ দেখে অভিভূত হয়ে যাবে, এমন অর্থনৈতিক সমৃদ্ধি আমাদের নেই। আমাদের সরকার আমাদেরকে সান্ত্বনার বাণী শোনায় 2040 সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হব। আমরা দোয়া করি আল্লাহ পাক অন্তত এই প্রচেষ্টাটাকে কবুল করেন। 2040 সালে আমরা মধ্যম আয়ের দেশ হতে পারবো, এই আশায় আমরা সান্ত্বনায় গ্রহণ করি। কাজেই এর আগ পর্যন্ত বাংলাদেশ বিশ্ব দরবারে অর্থনীতিতে খুব একটা চমক দিয়ে দিবে সেই সম্ভাবনা সুদূর পরাহত।